আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দিশার আর রুবিনার ভুল ছিল তার বাসার মেইন ডোর লক করতে ভুলে গিয়েছিল। বাসার সব সার্ভেন্টদের অজ্ঞান করলেও গার্ডদের অজ্ঞান করতে ভুলে গিয়েছিল। আমি ভিতরে গিয়ে বুঝতে পারি ইমরুলের ভয়ের কারণ। নিজের পেশার জন্য খুন খারাপি নিয়ে নাড়াচড়া করার অভ্যাস আছে, তাই আমি ইমরুলের মতো ভয়ে পালিয়ে গেলাম না। এগিয়ে গিয়ে চিৎকার করে বললাম, কি করেছিস তোরা? ইয়াসিরের লাশ সোফায় পড়েছিল আর রক্তমাখা ইয়াদের শরীর ফ্লোরে। আমার গলায় দুজনেই ভয় পেয়ে আমার দিকে তাকায়। দিশা দ্রুত আমার মুখ চেপে ধরে বলে চিৎকার না করতে আর আমাকে তাদের পার্টনার হতে বলে। আমি দিশারের হাত ছাড়িয়ে চিৎকার করে বলি, তোদের কি মনে হয় তাফসির হামিদের ছেলেকে মেরে তোরা সব পেয়ে যাবি? সেটা তাফসির হামিদ বেঁচে থাকতে কোনোদিনও হবে না। উত্তরে দিশার তাচ্ছিল্যের হাসি দিয়ে জানায়, আগে তাফসির হামিদ তার মেয়ে আর স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে তবেই ইয়াসিরকে সরাতে এসেছে। আমি ধপ করে সোফায় বসে পড়ি আর তারপর বলি, এত কিছু করেও তোরা কিছুই পাবি না। যে বাচ্চা ছেলেটা রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে তার কিছু হলে সব সরকারের হাতে চলে যাবে। আমার কথায় ওদের মুখ রক্ত শূন্য হয়ে যায়। আমার পা ধরে বলে, এখন কি করবে? আমাকে বলে ওদের সাথে থাকলে আমাকে ভাগ দেবে, আর না থাকলে আমাকেও খুন করে দিবে। এক প্রকার বাধ্য হয়ে ওদের সাথে সামিল হই আর ইয়াদকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে বলি। পরে আমাকে ওদের সব প্ল্যান জানায়। তাফসির হামিদের গাড়ির ব্যাগ কেটে দিয়েছিল দিশার। ট্রাকের সাথে ধাক্কা লাগে স্পট ডেড হয় স্যার আর ম্যাডামের, কিন্তু কলি পিছনের সিটে ছিল বলে মারা যায়নি, তবে আঘাত পেয়েছিল। দিশার সবার শ্বাস চেক করে বুঝতে পারে কলি মরেনি, তাই একটা লোহার রড নিয়ে একের পর এক আঘাত করে কলির মাথায়, আর সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সব বলার পর আমার কথায় বাড়ির গার্ডদের অজ্ঞান করার ব্যবস্থা করে রুবিনা। সবাই অজ্ঞান হয়ে গেলে বাড়ির পেছন দিকে ইয়াসিরের লাশ দাফন করি আমি আর দিশার। রাতেই দিশার চলে যায় প্লাস্টিক সার্জারির জন্য দেশের বাইরে। সকালে হামিদ মঞ্জিলে 3টা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে ঢুকে। প্রশ্ন উঠেছিল ইয়াসির কোথায়, সেটাও আমি কাটিয়ে দিই দেশের বাইরে গেছে বলে, আর তার সাথে এখন যোগাযোগ করা সম্ভব নয়। সব মিটে গেলে রিল্যাক্স হওয়ার পর আমার ইমরুলের কথা মাথায় আসে। ইমরুল একমাত্র সাক্ষী ছিল ইয়াসিরের মৃত্যু, সেটা আমাদের জন্য ভবিষ্যতে খারাপ কিছু বয়ে আনতে পারে। তাই দিশারকে জানাই ইমরুলের কথা, কিন্তু সারা শহর তন্ন তন্ন করেও খুঁজেও ইমরুলের দেখা মিলে না। তবে ইমরুলের খোঁজ চলতে থাকে, কিন্তু তার মধ্যে আমি ধরা পড়ে যাই আতিকের কাছে, আর তাই ভয়ে দিশারের দেওয়া টাকা নিয়ে চলে যাই অনেক দূরে। ভিডিওর ভয়ে দিশারকে জানাই না আতিকের কথা। দূরে চলে গেলেও দিশারের সাথে যোগাযোগ রাখি টাকার জন্য। সব ঠিকঠাক চলতে শুরু করে। দিশার আর রুবিনা গোপনে বিয়ে করে নেয় আর তাদের ঘরে জন্ম নেয় ঈশান। আতিক কিছু করেনি দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। তখন বুঝতে পারিনি আতিক এত বড় প্ল্যান করেছে। তার প্রায় 3 বছর পর ঢাকা শহরে আবার দেখা যায় ইমরুলকে। একমাত্র সাক্ষী শেষ করার জন্য ট্রাক চাপা দিয়ে মারা হয় ইমরুলকে। ইমা ধপ করে বসে পড়ল ফ্লোরে, আর তার পাশেই ইয়ানাও বসে পড়ল। তাদের জন্য ইমা আর তার মায়ের জীবনটা তিক্ততায় ভরে গিয়েছিল। নষ্ট হয়ে গেছে তার আর তার মায়ের জীবনটা। ইমা ভাবতে পারছে না তার বাবাও খুন হয়েছে এই খুনিগুলোর হাতে। ইয়াদের অনুভূতি এখন আর বোঝা যাচ্ছে না। থম মেরে বসে আছে, দেখে মনে হচ্ছে কালবৈশাখী ঝড়ের আগে আকাশ নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। ঈশান রোবটের মতো বসে আছে। সে ভাবতে পারছে না তার শরীরের প্রতিটা কণায় দুজন জঘন্য খুনির রক্ত বয়ে চলেছে। ঈশানের ইচ্ছে করছে শরীরটা ক্ষতবিক্ষত করে এই খুনিদের রক্ত বের করে নর্দমায় ফেলে দিতে। কে সহ্য করতে পারত না। কে পারবে তার পরিবারের খুনিদের সন্তানকে সহ্য করতে? ঈশানের তো এখন নিজেকে নিজের কাছেই অসহ্য লাগছে। ইয়া ধীর পায়ে রুবিনার সামনে গিয়ে বলল, কিছু বলার আছে মিসেস রুবিনা কবির? রুবিনা অসহায় চোখে তাকালো ইয়াদের দিকে, আর তা দেখে ইয়াদ অট্ট হাসিতে মেতে উঠল। অবাক হয়ে সবাই তাকিয়ে আছে ইয়াদের দিকে। এমন করে হাসতে কেউ কখনো দেখেনি ইয়াদকে, তাই একটু বেশিই অবাক হলো সবাই। ইয়াদ নিজের হাতের 5 আঙ্গুল দেখিয়ে বলল, 5 জন মানুষকে নির্মমভাবে খুন করেছেন। কেন বলুন তো? প্রপার্টির জন্য? কিন্তু সেটা তো আপনি এমনি পেয়ে গিয়েছিলেন ইয়াসির হামিদের স্ত্রী হয়ে। তাহলে খুনগুলো করার কি প্রয়োজন ছিল? উত্তরটা আপনি দেবেন নাকি আমি দিয়ে দেবো? রুবিনা মাথা নিচু করে ফেলল ইয়াদের কথা শুনে, আর ইয়াদ তা দেখে বলল, ঠিক আছে, আমি বলছি। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলেন আপনি, যার জন্য নিজের স্বামী কিংবা সন্তান আপনার মনে কোনো প্রভাবই ফেলতে পারেনি। আপনি এতটাই অন্ধ ছিলেন দিশার কবিরের ভালোবাসায়।
তাই তার অপরাধে তাকে সাহায্য করতে একবারও ভাবেননি। হাই রে ভালোবাসা, সত্যি কি একই ভালোবাসা বলে? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে মিসেস রবিনা কবির। যে ভালোবাসার জন্য এত নিচে নামতে একবার ভাবেননি, তার বিনিময়ে কি পেলেন দেখবেন না? ইয়াদের কথা শুনে সবাই ইয়াদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ইয়াদ গার্ডদের বলল। ভেতরে নিয়ে আসো আমাদের স্পেশাল মেহমানদের। ইয়াদের কথায় একটা মেয়েকে নিয়ে গার্ডরা রুমে আসলো। তাদের দেখে দিশারের চেহারার রং উড়ে গেল, আর বাকি সবাই প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে তাদের পরখ করে যাচ্ছে। ওয়েস্টার্ন ড্রেস আপে আছে দুজনে। মহিলাটি খানিকটা রাগী গলায় বলল। পাশের মেয়েটা বলে উঠল। মেয়েটার পাপা ডাক সবার কানে যেন বারবার আঘাত করতে লাগলো। রুবিনা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে দিশারের দিকে। এদিকে দিশার কি করবে বুঝতে পারছে না। ইয়াদ এদের পর্যন্ত পৌঁছে যাবে সেটা কখনো ভাবতে পারেনি। রুবিনা ধরা গলায় বলল। দিশার আর কত চুপ করে থাকবে? কি হচ্ছে এসব? আমাদেরও বলো। এই মেয়ে তোমাকে পাপা কেন ডাকছে? কারা এরা? দিশার নির্বিকার হয়ে উত্তর দিল। আমার স্ত্রী আর মেয়ে। দিশারের কথা শেষ হতেই রুবিনার চোখ বেয়ে পানির কণা গড়িয়ে গেল, আর ভাঙা গলায় বলল। তাহলে আমি কে? আর ঈশান কে? দিশার এবার চুপ করে গেল, আর তা দেখে রুবিনা চিৎকার করে বলল। কথা বলছো না কেন? বলো আমি কে? দিশার এবারও চুপ, তবে সেই মহিলা কড়া গলায় বলল। মেয়েটি বলে উঠল। রুবিনা আবার জিজ্ঞেস করল। দিশার কথা বলছো না কেন? ইয়াদ আবার হাসতে লাগলো, যে হাসিতে মিশে আছে কষ্ট, তিক্ততা, ধিক্কার। হাসতে হাসতে বলে উঠল। কেমন লাগলো মিসেস রবিনা কবির? অন্ধ ভালোবাসার প্রতিদান, হ্যাঁ? দেশার কবির আপনাকে ভালোবাসেনি, সারা জীবন ব্যবহার করে গিয়েছে। শুধু প্রপার্টি পেয়ে গেলে ছুঁড়ে ফেলে দিত আপনাকে। শুধু সময়ের অপেক্ষা করছিল। যাকে ভালোবেসে একটা পরিবার ধ্বংস করে দিতে একটু হাত কাঁপেনি, সেই ভালোবাসার এমন প্রতিদান সত্যিই অভাবনীয়। যে ভালোবাসা মানুষকে খুন করতে শেখায়, সেটা ভালোবাসা হতে পারে না। আর যে ভালোবাসা খুন করতে শেখায়, তার প্রতিদান এর থেকে বেটার কিছু আশা করা বোকামি ছাড়া কিছুই নয় মিসেস রুবিনা কবির। কথাগুলো আর সেই মহিলা আর মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। দিশারের সব কার্যকলাপ তাদেরকেও জানালো। মহিলার নাম মনিকা, আর মেয়েটার নাম দিয়া। মনিকার ভাই মাফিয়া, আর মনিকাকে বিয়ে করে দিশার সেই মাফিয়া দলের সদস্য হতে পেরেছে। মনিকার ভাই যদি জানতে পারে দিশার মনিকাকে ধোঁকা দিয়েছে, তাহলে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাবে। মনিকা রেগে দিশারকে হুমকি দিয়ে বের হয়ে গেল মেয়েকে নিয়ে। মনিকা নিজেও খুব ডেঞ্জারাস মহিলা, তবে সে মিথ্যা বলা সবসময় বেশি অপছন্দ করে। দিশার তাকে বলেছিল দিশারের জীবনে সেই একমাত্র নারী। মনিকা দিশারকে এর কি শাস্তি দিতে পারে সেটা দিশার কল্পনাও করতে পারছে না। এতক্ষণ ইয়াদের সব জেনে যাওয়াতে দিশারের কোনো হেলদোল ছিল না, কিন্তু মনিকার হুমকিতে ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মনিকার ভাই খুবই ভয়ঙ্কর মাফিয়া। রুবিনা পাথরের মতো বসে আছে, কোনো হেলদোল নেই তার। ছোটবেলা থেকে দিশারকে ভালোবাসে রুবিনা, আর তার জন্য পরিবার ছাড়তেও একবার, অন্যায় করে জেলে যাওয়ার আগেও একবার ভাবেনি। বাড়ি থেকে বের করে দেওয়ার আগে রুবিনাকে তার বাবা একটা সুযোগ দিয়েছিল। বলেছিল সে দিশারের সাথে সব সম্পর্ক ভেঙে দিলে তাকে মাফ করে দিবে। কিন্তু রুবিনা বাবার কথায় পাত্তা না দিয়ে দিশারের হাত ধরে একটা অনিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়েছিল। একের পর এক প্রতারণা করেছে মানুষের সাথে, আর তাদের শেষ শিকার হয় ইয়াসির নামের সহজ সরল মানুষটা। প্ল্যান ছিল বিয়ে করবে, আর বিভিন্ন কারণ দেখিয়ে ডিভোর্সের সময় মোটা অঙ্কের টাকা দাবি করবে, কিন্তু সব গন্ডগোল হয়ে যায় দিশার আবার জেলে যাওয়ার কারণে। রুবিনা উপায় না পেয়ে ইয়াসিরের সাথে সুখের সংসার করার নাটক করতে থাকে। সময়ের সাথে তাদের প্ল্যান চেঞ্জ করে টাকার বদলে পুরো প্রপার্টি আত্মসাৎ করার প্ল্যান করে। রুবিনা সবার অগোচরে প্রায় জেলে দেখা করত দিশারের সাথে। অতীত ভেবে রুবিনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আজ খুব মনে পড়ছে ইয়াসিরের কথা। মানুষটা কত ভালোবাসত, সেই অন্ধ হয়ে নিজের হাতে খুন করলো সেই মানুষটাকে। অতিরিক্ত মানসিক আঘাত পাওয়ায় রুবিনা জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়ল চেয়ারটাতে।
ইয়ানা আর ঈশান এগিয়ে যেতে গিয়েও থেমে গেল, আর ইয়াদ একবার টলমল চোখে সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। দিশারের দিকে তাকিয়ে ইয়াদের চোখ লাল হয়ে গেল রাগে। এগিয়ে গিয়ে সজোরে পাঞ্চ করলো নাক মুখ বরাবর। ইয়াদের ইচ্ছে করছে দিশারের বডিটা হাজারো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াতে, কিন্তু ইয়ানা আর ইমার সামনে কিছু করতে পারছে না। নিজের রাগ কমানোর জন্য একের পর এক কয়েকটা পাঞ্চ করলো। রেগে চিৎকার করে দিশার শার্টের কলার ধরে পড়ল। কুত্তার বাচ্চা, সব হয়েছে তোর জন্য। তোর লোভের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে ভয়ঙ্করভাবে। তোকে একেবারে মেরে ফেললেও শাস্তি কম হবে তোর। না, তোকে এত সহজে মারবো না আমি, একটু একটু করে মারবো তোকে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয়ে কুকুরে উঠবি তুই। যতগুলো তিক্ততার সম্পর্ক তৈরি করেছিস তার সব শাস্তি তুই পাবি। মৃত্যুর যন্ত্রণা প্রতি মুহূর্ত উপলব্ধি করবি, কিন্তু মৃত্যু তোর কাছে ধরা দেবে না। জম্বি, আজ দেখাবো তুমি কতটা হিংস্র হতে পারো। আজ তোমার পরীক্ষা, তাই নিজেকে প্রমাণ করো। ইয়াদ সবাইকে নিয়ে বের হয়ে আসতে পা বাড়ালে দিশার পেছন থেকে ভীত গলায় বলে, ঈশান, আমাকে একা রেখে যাস না, আমি তোর বাবা, আমাকে মেরে ফেলবে ওরা। ঈশান রেগে চিৎকার করে বলে, জাস্ট শাট আপ দিশার কবির। কে তোর ছেলে? আমি তোর মতো জানোয়ারকে নিজের বাবা মানতে পারবো না। পারলে এই শরীরের প্রত্যেকটা ঘৃণিত রক্ত কণা বের করে দিতাম তোর শরীর থেকে। নিজের শরীরটা ঘেন্না লাগছে আমার। কথাগুলো বলতে বলতেই ঈশানের গলা ধরে এলো। ইয়ানা আলতো করে ঈশানের পিঠে হাত রাখলে ঈশান ছিটকে দূরে সরে গেল। আমাকে তুই স্পর্শ করিস না আপু, আমার শরীরটাতে নর্দমার কীটের রক্ত বয়ে চলেছে। তুই আমাকে স্পর্শ করলে তোর হাত নোংরা হয়ে যাবে। ইয়ানা ভাঙা গলায় বলল। আমাদের শরীরেও তো একটা জঘন্য মানুষের রক্ত বইছে রে ঈশান। ঈশান মুচকি হেসে বলল, আপু, তোদের শরীরে একটা জঘন্য মানুষের রক্ত থাকলেও একটা পবিত্র মনের মানুষের রক্তও বইছে। তার পবিত্রতায় অপবিত্র রক্তটুকু পবিত্র হয়ে গিয়েছে, কিন্তু আমার শরীরে এক বিন্দু পবিত্র রক্ত নেই রে আপু। ঈশান চোখ ভরা ঘৃণা নিয়ে একবার পেছনে ঘুরে তাকালো নিজের মানুষটুপি নর পিশাচ বাবা মায়ের দিকে। আজ তাদের জন্য এক বিন্দু মায়া বা ভালোবাসা অবশিষ্ট নেই ঈশানের মনে। ঈশান এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় কদম ফেলে বাইরে বের হয়ে গেল। ইয়াদ আর ইয়ানা একবার ঘুরে তাকালো তাদের মা নামক মানুষটার দিকে, যাকে মা ডাকলে মা জাতির অপমান করা হবে। মা শব্দ পৃথিবীর সবচেয়ে মধুর আর শান্তির শব্দ, কিন্তু এই একজন মানুষ সেটাকে নোংরা করে ফেলেছে। ইয়াদ আর ইয়ানাও ঘৃণায় চোখ সরিয়ে নিল। ইয়াদ সামনের দিকে তাকিয়ে পড়ল, জম্বি, যা করার করো, তবে প্রাণটা যেন থাকে। এত সহজ মৃত্যু ওদের প্রাপ্য নয়। আর নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য হলেও এদের সামনে আমাকে থাকতে হবে, আর সেটা আমি সহ্য করতে পারছি না। এদের মুখ দেখলে ঘৃণায় বমি চলে আসছে আমার। দেখতে দেখতে কেটে গেল 2টো দিন। হামিদ মঞ্জিলে মানুষ আছে কিনা বোঝার দায়ী হয়ে গেছে। কোনো মানুষের সারা শব্দ পাওয়া যায়, শরীরে শুধু খুনের রক্ত। এত হাসি খুশি ছেলেটা একদম চুপ হয়ে গেছে। দেখে মনে হয় হাসি কী জিনিস সে জানেই না। সেদিন ফিরে এসে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। কারো মনের অবস্থাই ভালো নয়। যে ঈশানের দিকে নজর দেবে সবাই যার যার আঘাত সামলে উঠতে ব্যস্ত। ইমা বাবা মায়ের ছবি বুকে নিয়ে প্রতিনিয়ত চোখের পানি ফেলে যায়। তার বাবার তো কোনো অন্যায় ছিল না, তাহলে কেন এভাবে তাদের জীবনটা এলোমেলো হয়ে গেল? ইয়ানাও নিজের রুমেই কাটায় সারাদিন, আর মন চাইলে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি বিসর্জন দেয়। ইয়াদ ঠিকমতো অফিস যায়, তবে কাজে কতটা মনোযোগ দিতে পারে সেটা সে নিজেও বুঝতে পারে না। অফিসের লাঞ্চ টাইমে বের হয়ে সেই গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো ইয়াদ। দুদিনে আর কোনো খোঁজ নেয়নি ওদিকটায়। রুবিনা যেমনই হোক ইয়াদের মা, ইয়াদের পক্ষে সম্ভব নয় তাকে নিজের হাতে শাস্তি দেওয়া। তবে রুবিনার সবচেয়ে বড় শাস্তি ছিল দিশারের ধোঁকা, আর সেই শাস্তি ইয়াদ নিজের হাতেই দিয়েছে। ইয়াদ নিজের সাথে যুদ্ধ করে পেরে উঠছে না, পারছে না গার্ডদের বলতে যেন তারা মাকে মেরে ফেলে। গোডাউনে এসে ভেতরে ঢুকে দিশারকে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় দেখতে পেলেও রুবিনার চেয়ার ফাঁকা দেখতে পেল। ইয়াদ রেগে সবাইকে ডাকতে লাগলো, আর সাথে সাথে সবাই উপস্থিত হয়ে গেল। ইয়াদ রেগে বলল, মিসেস রুবিনা কোথায়? জাম্বি গোডাউনের এক কোণে ইশারা করে দেখালো, আর ইয়াদ সেদিকে তাকিয়ে চমকে উঠল। এলোমেলো হয়ে বসে আছে রুবিনা, আর কিছু বিড়বিড় করছে। ইয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো জাম্বির দিকে। জাম্বি গম্ভীর গলায় বলল। ইয়াদ অদ্ভুতভাবে হেসে বলল, বাপ কেউ ছাড় না মিসেস রুবিনা কবির।
ইয়াদ ধীর পায়ে এগিয়ে গিয়ে এক হাঁটু গেড়ে বসলো রুবিনার সামনে। রুবিনা বিড়বিড় করে বলছে, দিশার, আমি যেমন সবসময় তোমাকে চেয়ে গেছি, তুমি সবসময় চেয়ে গেছো শুধু টাকা। তুমি সত্যি কখনোই একটু ভালোবাসোনি আমাকে। ইয়াদ তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। ইয়াদ তাচ্ছিল্যের হাসি হেসে উঠে আসলো রুবিনার সামনে থেকে, আর দিশারের সামনে এসে একটা চেয়ার টেনে বসলো। দিশানি চাইছে তা দেখে ইয়াদ জাম্বিকে বলল। টাকা নিয়ে এসে তো জাম্বি। জাম্বি একটা ট্রে ভর্তি করে টাকা নিয়ে আসলে ইয়াদের সেটা দিশারের সামনে ধরে পড়ল। পানি কেন খাবি? তুই শুধু টাকা খাবি, টাকা। যে টাকা তার প্রপার্টির জন্য এত কিছু করলি, সেগুলো ছাড়ার কিছুই পাবি না। নে টাকা খা, খা। দিশার অসহায় গলায় পড়ল। একটু পানি। ইয়াদ রেগে দিশারের মুখে টাকার মধ্যে চেপে ধরে চিৎকার করে বলল, পানি খাবি? কেন? তুই শুধু টাকা খাবি, গাড়ি বাড়ি সব খেতে পাবি, কিন্তু খাবার পাবি না তুই। ইয়াদ উঠে চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, এক ফোঁটা পানি যেন ওর গলা দিয়ে না নামে। খাবার বা পানি চাইলে টাকা, গোল্ড, ডায়মন্ড কিনে দেবে ওকে। বাঁচিয়ে রাখার জন্য যা করতে হয় করো, তবে জীবনটা যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়। ইয়াদ বের হয়ে গেল গোডাউন থেকে। কষ্টগুলো মাথা চারা দিয়ে উঠে এবার দেখল অফিস যেতে ইচ্ছে করছে না, তাই বাসায় চলে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পেল ঈশান ড্রয়িং রুমটা ঘুরে ঘুরে দেখছে। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, এভাবে কি দেখছিস? ঈশান আনমনে বলল। যাওয়ার আগে একবার ভালো করে দেখে নিচ্ছি। ইয়াদ অবাক হয়ে একটু উঁচু স্বরে বলল। মানে? ঈশানের হুঁশ ফিরে ইয়াদের উঁচু গলায়, আর ঘুরে তাকায় ইয়াদের দিকে। তারপর মুচকি হেসে বলে, এই বাড়ি বা তোমাদের উপর আমার কোনো অধিকার নেই ভাইয়া। এত বছর তোমার বাবার খুনির ছেলে হয়ে তোমাদের বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছি, তবে সব জানার পরেও আর এখানে থাকার মতো বেহায়া হতে পারলাম না। ভাইয়া, আমি চলে যাচ্ছি আমার অভিশপ্ত জীবন নিয়ে তোমাদের থেকে অনেক অনেক দূরে, যাতে আমার মতো খুনির ছেলের কালো ছায়া তোমাদের সুন্দর জীবনে না পড়ে। পারলে মাফ করে দিও আমার সব ভুল। কথাগুলো বলতে বলতেই গলা কাঁপছিল ঈশানের। কষ্টে বুক ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ তার বুকের উপর 1000 টন ওজন চাপা দিয়ে রেখেছে। ঈশান ইয়াদের থেকে চোখ সরিয়ে আড়ালে চোখের পানি মুছে নিল। ইয়াদ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ইয়ানা আর ইমাও নিচে নেমে গেল। ড্রয়িং রুমে ঈশান আর ইয়াদকে দেখে একে অপরের দিকে তাকালো ইয়ানা আর ইমা। ইয়ানা ঈশানের দিকে একবার তাকিয়ে ইয়াদের দিকে তাকালো। কি হয়েছে ভাইয়া? ইয়াদ থম মেরে দাঁড়িয়ে আছে, একটা টুস শব্দও করছে না। এতে ঈশানের মনে হলো ইয়াদও চাইছে সে চলে যাক। ঈশান চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে, কিন্তু ইয়াদের নিরাপত্তা ঈশানকে কষ্ট দিচ্ছে। পরক্ষণে নিজের মনের কথা চিন্তা করে তাচ্ছিল্যের হাসি দিল ঈশান। ইয়াদের তো এটাই চাওয়া স্বাভাবিক। ঈশান আবার চোখের পানি মুছে নিল, আর ইয়ানার সামনে গিয়ে দাঁড়ালো। ভালো থাকিস আপু, আর হ্যাঁ, তোদের খুব ভালোবাসি আমি, খুব। পারলে মাফ করে দিস আমাকে। ইয়ানা অবাক হয়ে বলল, কি করেছিস তুই যে তোকে মাফ করব? ইয়ানার প্রশ্নের উত্তরে ঈশান শুধু অসহায় মুখে হাসল, যার মানে ইয়ানা বুঝতে পারল না। সে চোখ ভরা প্রশ্ন নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান ধীর পায়ে ইমার সামনে দাঁড়ালো। ভালো থেকো ভাবি আর আমার ভাইয়া, আর আপুকেও ভালো রেখো। তোমাদের অনেক চালিয়েছি, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। ঈশান এতটুকু কথা শেষ করে ইয়াদের দিকে তাকালো। ইয়াদ তখনও গম্ভীরভাবে সামনে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। ঈশান আবার ইমার দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ের বাহিরটা যেমন শক্ত, ভেতরটা তার থেকে কয়েক গুণ বেশি নরম। সারা জীবন শুধু কষ্ট পেয়ে গেছে, পারলে এখন একটু সুখ তার হাতের মুঠোয় এনে দিও। ইয়ানা আর ইমা কিছুই বুঝতে পারছে না ঈশান এসব কেন বলছে, তাই হাঁ করে তাকিয়ে আছে শুধু। ঈশান ইমার সামনে থেকে এসে সোফায় কাছে রাখা নিচের লাগেজটা হাতে নিতেই ইয়ানা আর ইমা আরও অবাক হয়ে গেল। ইয়ানা ব্যস্ত গলায় বলল, তুই এত বড় লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস এই অবেলায়? ঈশান নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। ফুটপাত, যেটা আমার আসল ঠিকানা। আর ঈশান মেইন ডোরের কাছে যেতে ইয়াদ গম্ভীর গলায় বলে উঠছে না। দাঁড়া। ইয়াদ নিচের জায়গায় স্থির থেকে বলল, কার অনুমতিতে বাড়ির বাইরে পা রাখার সাহস দেখাচ্ছিস তুই? ঈশান নিজের চোখ মুছে ইয়াদের দিকে তাকিয়ে বলল। আসছি মানে? ইয়াদ কড়া গলায় বলল। ভাইয়া বলছিস, আবার আমার ওপর কোনো অধিকারও নেই বলছিস? ঈশান কিছু বুঝতে না পেরে বোকার মতো ইয়াদের মুখের দিকে তাকিয়ে আছে।
ইয়াদ ঈশানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা রাখার কথা চিন্তা করছিস কোন সাহসে? জীবনের 22 বছর নকল ইয়াসির হামিদের ছেলে হয়ে থাকলেও সত্যিকারের ভাই ছিলি আবরার হামিদ ইয়াদের। তাই বাবাকে ছিল ভুলে যা। বাকি জীবন আসলে ইয়াসির হামিদের ছেলে আর আবরার হামিদ ইয়াদের ভাই হিসেবেই বাড়িতেই কাটাবি তুই। ঈশান অসহায় গলায় বলল। কিন্তু ভাইয়া, ইয়াদ নিচের রুমের দিকে পা বাড়িয়ে বলল, এক কথা বারবার বলা আর আমার কথার ওপর অন্য কারো কথা বলা একদমই পছন্দ করি না আমি। চুপচাপ নিজের রুমে যা, এখানে কোনো আলোচনা নেই। ইমা ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে যাওয়ার ইশারা করেই ইয়াদের পিছু পিছু নিচের রুমের দিকে হাঁটা ধরল। ইয়ানা ঈশানের দিকে এগিয়ে গিয়ে ঠাস করে মাথার পিছনে একটা থাপ্পড় মারল। ঈশান মৃদু চিৎকার করে মাথার পিছনে হাত বোলাতে লাগলো।